কালো রঙের পাত্রী চাই। গোটা গোটা অক্ষরে লেখা শিরোনামটির দিকে চোখ পড়তেই নড়ে চড়ে বসল শ্যামা। মনোযোগ দিয়ে পড়তে লাগলো। মেয়ের বয়স 25 থেকে 30-এর মধ্যে হতে হবে। মেয়েকে অবশ্যই কুমারী হতে হবে। মেয়ের গায়ের রং কালো হওয়াই আবশ্যিক। অনেক কিছুই লেখা আছে তাতে, তবে শ্যামার নজর কেড়ে নেয় সর্বশেষ লাইনটি, যেখানে মোটা অক্ষরে হাইলাইট করে লেখা আছে, ইন্টারভিউতে পাত্রী নির্বাচিত হলে তাকে 25 লক্ষ টাকা নগদ প্রদান করতে হবে। লাইনটি পড়ে বিচলিত হয়ে ওঠে শ্যামা। টাকার খুব প্রয়োজন এই মুহূর্তে তার। যে গার্মেন্টসে কাজ করত সেটি দেউলিয়া হয়ে যাওয়ার চাকরিটা হারিয়েছে সে। টিউশনি দুটি টাকা দিয়ে বাবার ওষুধ আর সংসারের যাবতীয় খরচ চালানো অসম্ভব। তাই সকাল সকাল পত্রিকা নিয়ে বসেছিল সে। তখনই পত্রিকার এই কলামটির উপর নজর পড়ে তার। এই বিজ্ঞপ্তিটির প্রদত্ত প্রতিটি বৈশিষ্ট্য আশ্চর্যজনকভাবে তার সাথে মিলে যায়। কিন্তু এই অদ্ভুত বিজ্ঞপ্তিটি কতটুকু বিশ্বাসযোগ্য, যেখানে মা বাবা শত চেষ্টার পরেও এই গায়ের কালো রঙের কারণে বা চড়া যৌতুক দেওয়ার সামর্থ্য না থাকায় তাকে বিয়ে দিতে পারেনি, সেখানে কেউ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে তার কালো রঙের পাত্রী লাগবে, তাও কচি মেয়ে না, 25 থেকে 30 বছরের যুবতী। সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো, চড়া মূল্যের যৌতুক চাওয়ার বদলে উল্টো তারাই 25 লক্ষের মতো মোটা অঙ্ক দিবে পাত্রীকে। ব্যাপারটি পুরোপুরো হাস্যকর এবং অবিশ্বাস্য। কেউ নিশ্চয়ই মজা নেওয়ার জন্যই এমন খবর ছাপিয়েছে। একদল লোক মানুষের অনুভূতির সাথে খেলা করে পৈশাচিক আনন্দ পায়। একটি দীর্ঘশ্বাস ফেলে সে আবার নিয়োগ বিজ্ঞপ্তির কলামগুলোর উপর মনোনিবেশ করল। এরই মধ্যে ছোট বোন হেনা হন্তদন্ত হয়ে ছুটে এসে বলে, আপু তাড়াতাড়ি আয়, বাবা কেমন যেন করছে। মুহূর্তেই ধক করে উঠল শ্যামার বুক। হাতের পত্রিকাটি টেবিলে ফেলেই ছুটে যায় বাবা মায়ের রুমের দিকে। বাবার শ্বাস প্রশ্বাস অসংলগ্ন দেখাচ্ছে। জোরে জোরে শ্বাস নিচ্ছেন তিনি। হাত দিয়ে বুকের বাঁ পাশটা চেপে ধরে রেখেছেন। মা বাবার শিওরে বসে চোখের পানি ফেলছেন। বুক হাহাকার করে উঠে শ্যামার এই দৃশ্যটি দেখে, কিন্তু ভেঙে পড়তে দেয় না সে নিজেকে। মুহূর্তেই শক্ত করে ফেলে তার অভিব্যক্তি। হেনাকে সিএনজি ডাকতে পাঠিয়ে নিজে বাবার মেডিকেল রিপোর্টগুলো গুছিয়ে নিতে নিতে মাকে কড়া গলায় বলে, নিজেকে শক্ত করো মা, বাবাকে দ্রুত হসপিটাল নিতে হবে, এখন ভেঙে পড়ার সময় নয়। মা তার আঁচল থেকে মুখ তুলে অশ্রু জল দৃষ্টিতে চেয়ে থাকে তার পানে। এই দৃষ্টির অর্থ শ্যামা ভালো করেই জানে। এই দৃষ্টির অর্থ হলো, তোর বাবা ঠিক হয়ে যাবে তো? মা এই মুহূর্তে তার কাছে যা শুনতে চায় তা হলো, চিন্তা করো না মা, বাবা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। কিন্তু এই মিথ্যা আশ্বাসটুকু সে দিল না তার মাকে। চোখ ফিরিয়ে নিল সে দৃষ্টির অকথ্য প্রশ্নবাণ থেকে। বাবা আর মাকে নিয়ে সিএনজিতে উঠতে উঠতে হেনাকে উদ্দেশ্য করে বলল, দরজা বন্ধ করে ঘরে যা, আমরা কেউ না ডাকলে ভুলেও দরজা খুলবি না, ফোনের কাছাকাছি থাকবি, হসপিটালে কিছু দরকার হলে যাতে তোকে জানাতে পারি। হেনা মলিন মুখে সম্মতিতে মাথা নাড়ল। শ্যামা ড্রাইভারকে তাগিদ দিতেই সিএনজি চালাতে লাগলো হাসপাতালের উদ্দেশ্যে। বাবার অবস্থা আরো খারাপ দেখাচ্ছে। চিন্তিত মুখে শ্যামা ড্রাইভারকে জলদি চালানোর তাগিদ দিতে থাকে। ড্রাইভারও বুঝতে পারে তাদের স্পর্শকাতর, তাও সে সর্বোচ্চ প্রচেষ্টা করছে জলদি হাসপাতালে পৌঁছানোর। পাশ থেকে বাবা হাঁপিয়ে হাঁপিয়ে বলে উঠল, মা রে, ক্ষমা করে দিস, তোর এই অপদার্থ বা সারা জীবন শুধু দিয়েই গেলি, তোর জন্য কিছু করতে পারলাম না আমি। আমাকে মরে যেতে দে, তাহলে হয়তো তোর বোঝা একটু হালকা হবে। কথাগুলো কানে যেতেই চেতে যায় শ্যামা। চোখ থেকে আটকে রাখা অশ্রুগুলো গড়িয়ে পড়ে। চোখ পাকিয়ে বাবার দিকে তাকিয়ে ধরে আশা গলায় বলে ওঠে, চুপ করো তুমি, আর একটাও বাজে কথা বলবা না একদম। তুমি আমার বোঝা, কে বলেছে তোমাকে? তুমি আমার বাবা, বাঁচতে হবে তোমাকে, আরো 100 বছর বাঁচবে তুমি। আমি সব ঠিক করে দিব, আর একটু ধৈর্য ধরো শুধু। মা ঢুকরে কেঁদে ওঠে। বাবার চোখের কর্নিশ পেয়েও গড়িয়ে পড়ে নোনা জল। হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় বাবাকে। কেবিন থেকে ডাক্তার বেরিয়ে আসার পর তার দিকে ভয়ে ভয়ে এগিয়ে যায় শ্যামা। ডাক্তার মাথা নাড়িয়ে বলে, মিস শ্যামা,
আমরা ওনাকে শুধু প্রাথমিক নিরাময়টাই দিতে পারি, কিন্তু এভাবে আর কতক্ষণ? আপনার বাবার হার্টে ছিদ্র রয়েছে, তার উপর উনি ডায়াবেটিসের রোগী। এবারের অবস্থা অনেক সিরিয়াস, জলদি অপারেশন না করালে ওনাকে বাঁচানো যাবে না। ডাক্তারের কথা শুনে কলিজা কেঁপে ওঠে শ্যামার। বাবাকে হারানোর কথা সে ভাবতেও পারে না। আচমকা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়ে বসে সে। ডক্টর, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, টাকার ব্যবস্থা আমি করছি। ডাক্তার সন্দেহের দৃষ্টিতে তাকায় তার দিকে। মিস শ্যামা, আপনি শিওর তো টাকা জোগাড় করতে পারবেন? আপনার বাবার অপারেশনের জন্য কিন্তু 10 লক্ষ টাকার মতো লাগবে। শ্যামা আশ্বস্ত করার ভঙ্গিতে বলে, আমি শিওর, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। ডাক্তার তার দৃঢ় অভিব্যক্তি দেখে আশ্বস্ত হওয়ার ভঙ্গিতে সম্মতি জানিয়ে চলে যায়। ডাক্তার যাওয়ার পর মা তার হাত টেনে হতবাক নয়নে চেয়ে বলে, মারে, এতগুলো টাকা এত জলদি কোথায় পাবি তুই? শ্যামা মাকে আশ্বস্ত করে। মা, আমি একটা ব্যবস্থা করে নিব, তুমি চিন্তা করো না। তুমি বাবার পাশে থাকো, আমি নেহাকে পাঠিয়ে দিব একটু পর। আমার টাকার ব্যবস্থা করতে যেতে হবে। মা মাথা দুলিয়ে সায় দেয়। তাকে রেখে বেরিয়ে আসে শ্যামা। বাহিরে আসার পরেই তার শক্ত নির্ভীক অভিব্যক্তি খসে পড়ে। হাত পা কাঁপতে থাকে, তার ভবিষ্যতের অনিশ্চয়তার কথা চিন্তা করে। ওদের সামনে বলে তো দিল টাকার ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু এতগুলো টাকা তাকে এত দ্রুত কে দেবে? তার না কোনো বন্ধু বান্ধব আছে যার কাছে সে হাত পাতবে, না কোনো আপনজন যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কিন্তু বাবা মারা যাবে শুনে সাথে সাথে সকালে পড়া সেই হাস্যকর বিজ্ঞপ্তিটি চোখের সামনে ভেসে ওঠে তার। মানুষ বিপদে পড়লে নাকি খড়কুটোকেও আঁকড়ে ধরে বাঁচতে চায়। তারও এখন একই অবস্থা হয়েছে। এই মুহূর্তে সে অবিশ্বাস্য বিজ্ঞপ্তিটি তার অনেক বিশ্বাস করতে ইচ্ছে করছে। এক বুক আশা আঁকড়ে ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় শ্যামা। সামনে অনেকটা পথ তাকে পাড়ি দিতে হবে। অনেক পুরনো দেখতে প্রাসাদময় বাড়ির গেইটের সামনে দাঁড়িয়ে আছে শ্যামা। বাড়ি গিয়ে পত্রিকার ঠিকানাটি আর তার বায়োডাটা সাথে নিয়ে বেরিয়ে পড়েছিল এই গন্তব্যের উদ্দেশ্যে। সে স্টেশনে নেমে স্টেশন মাস্টারকে নির্জনাকঠি জায়গাটিতে কিভাবে যেতে হয় জানতে চাইতেই লোকটি কেমন করে যেন তাকিয়েছিল তার দিকে। আশ্চর্য হয়ে জানতে চেয়েছিল, সেখানে আপনি কেন যেতে চান? শ্যামা খানিকটা বিরক্ত হয় লোকটির এমন প্রশ্নে। সে এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে বলেছিল, আমার ওদিকে কাজ আছে। হ্যাঁ। সে খানিকটা চিন্তিত স্বরে বলে ওঠে, আপা, জায়গাটা কিন্তু ভালো না। ওই গ্রামের মানুষ যতটা সম্ভব এড়িয়ে চলে জায়গাটা। দেখলেই কেমন গা ছমছম করে ওঠে। আজ পর্যন্ত তেমন কেউ ওদিকে যাওয়ার পথ জিগায় নাই, কিন্তু আজকে আপনি সহ 3 জন ওইখানে যাওয়ার পথ জিগাইছেন। বাকি 2 জনেই আপনার মতো যুবতী মাইয়া ছিল, যা গায়ের রং একই। আপা, সাবধানে থাকিয়েন। গেটের সামনে দাঁড়িয়ে লোকটির কথাগুলো মনে মনে ভাবছিল শ্যামা। আসলে এই জায়গাটাতে কেমন গা ছমছম ভাব রয়েছে। সন্ধে নেমে এসেছে। সূর্য ডোবার আগ মুহূর্তের আলো ছায়ায় খেলার সামনে বাড়িটি অনেক ভুতুড়ে দেখাচ্ছে। তবে সেই লোকটির সাবধান বাণী নিয়েই মোটেই চিন্তিত নয়। তার চিন্তা অন্য জায়গায়। তার আগে আরও 2 জন এসেছে। তাদের মধ্যেই কাউকে বাছাই করে ফেলা হয়নি তো? তাহলে তো তার শেষ পথটাও বন্ধ হয়ে যাবে এবার। দুরু দুরু বুকে অনিশ্চয়তার সাথে এগিয়ে যায় গেইটের দিকে শ্যামা। আশেপাশে দারোয়ান বা এমন কাউকে দেখতে পেল না সে। হাত বাড়িয়ে লোহার শিকের গেটটিতে সামান্য ধাক্কা দিতেই চাপা আর্তনাদ করে খুলে গেল গেটটি। নির্জন নিস্তব্ধ এই পরিবেশে সেই আর্তনাদ গেটটা অশুভ শোনালো। দুরু দুরু বুকে এগিয়ে যায় শ্যামা সেই বাড়ির উদ্দেশ্যে। বাড়িটি বেশ বড় জায়গা নিয়েই তৈরি করা হয়েছে। এক সময়ে হয়তো কোনো জমিদার বাড়ি ছিল, এমন একটা ভাব রয়েছে। আশেপাশে বিভিন্ন রকম গাছগাছালি দিয়ে ঘেরা, তার মাঝে খান দিয়ে পাকা রাস্তা চলে গেছে। গেট থেকে বাড়িটা কাছে মনে হলেও বেশ খানিকটা হাঁটতে হয় শ্যামাকে সেই পথ ধরে। এক সময় সে গিয়ে পৌঁছায় বাড়ির মূল ফটকের সামনে। সামনের কয়েক ধাপ সিঁড়ি ডিঙ্গিয়ে যাওয়ার পর দরজা দেখতে পায় সে। বিশাল কালো কাঠের দরজা। সেখানে খোদাই করা রয়েছে কিছু অদ্ভুত নকশা। এমন ডিজাইন সে আগে কখনো দেখেনি। হবে হয়তো কোনো প্রাচীন নকশা।
বাড়িটা তো কয়েক যুগ আগেই বানানো হয়েছে বলে মনে হচ্ছে। সেসব কিছু আমলে না নিয়ে বুকে ভরে একবার শ্বাস নিয়ে দরজার হাত দিতে যাবে, তখনই হুট করে খুলে যায় দরজাটি। ঘটনার আকস্মিকতায় চমকে পিছিয়ে যায় শ্যামা। পরে তার বয়সী একটি মেয়েকে বেরিয়ে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে শ্যামা। মেয়েটি যে তারই মতো ইন্টারভিউ দিতে এসেছে সেটি তার অবয়ব দেখে বুঝতে সময় লাগলো না। মেয়েটিও তাকে হঠাৎ দরজার সামনে দেখে চমকে গিয়েছিল। পরে ব্যাপারটা বুঝতে পেরে সেও ধাতস্থ হয়। মেয়েটা একবার উপর থেকে নিচ পর্যন্ত শ্যামাকে পর্যবেক্ষণ করলো, তারপর একটি তপ্ত নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, ইন্টারভিউ দিতে এসেছেন বুঝি? শ্যামা মেয়েটিকে ঠিক এই প্রশ্নটি করতে চেয়েছিল, কিভাবে জিজ্ঞেস করবে বুঝতে পারছিল না। ভালোই হলো মেয়েটি নিজ থেকেই এই প্রসঙ্গ টেনে নিয়েছে। তাড়াতাড়ি জবাব দেয় সে। আপনিও কি তাই? ইন্টারভিউ কেমন ছিল? কিসের ইন্টারভিউ? এক নম্বরে ফ্রড এগুলো। এদের সব কিছু অনেক আজীব। দরকারে পড়ে এসেছিলাম এতদূর, কিন্তু এদের মতিগতি ভালো রেখছে না আমার কাছে। আমার আগের আপুটা আমাকে বলেছিল, সাবধান করেছিল, আমি শুনিনি। ভেবেছিলাম উনি ওনার কম্পিটিশন কমানোর জন্য আমাকে ভুলভাল বলছে, কিন্তু এখন বুঝেছি তিনি ঠিকই বলেছিলেন। শুধু শুধু সময় নষ্ট করেছি এখানে এসে। আপনাকে সাবধান করে দিলাম আপু। এখন শোনা না শোনা আপনার ব্যাপার, আমি গেলাম। এখানে আর এক মুহূর্ত নয়। এই বলে দ্রুত পায়ে হেঁটে চলে যায় মেয়েটি সেখান থেকে। শ্যামার মেয়েটির কথা বোধগম্য হতেই কিছু সময় লাগলো। পরক্ষণে মাথায় আসে মেয়েটির থেকে ভালো করে জেনে নেওয়া হয়নি কি হয়েছে ভিতরে, কিন্তু ততক্ষণে মেয়েটি অনেকটা দূরে এগিয়ে গেছে, তাই আর কথা বলার সুযোগ সে পেল না। দরজার সামনে দাঁড়িয়ে দোটানায় পড়ে যায় শ্যামা। প্রথম স্টেশনের লোকটি এখন এই মেয়েটি না, ধরতে গেলে শুরু থেকে ব্যাপারটা গোলমেলে ছিল। অজানা আশঙ্কায় তার মন কু ডাক দিচ্ছে। তার কি ফিরে যাওয়া উচিত? কথাটি মাথায় আসতেই পরক্ষণে ভাবনাটি ছেড়ে ফেলে দেয় মাথা থেকে। নিজেকে প্রবোধ দেয়, শক্ত কর নিজেকে শ্যামা। তুই কবে থেকে এত ভীতু হলি? ভুলে যাস না তুই এখানে কেন এসেছিস। এটা একমাত্র রাস্তা বাবাকে বাঁচানোর। ফিরে যাওয়ার প্রশ্নই আসে না। নিজের মনোবল দৃঢ় করে দরজায় মৃদু আঘাত করে শ্যামা। কয়েকবার আঘাত করার পরেও যখন কেউ দরজা খোলে না, তখন সে দরজার সামনে ঠেলা দেয়। তাতে দরজার সামান্য ফাঁক হয়। সে এবার একটি নিঃশ্বাস নিয়ে পুরোপুরি দরজাটি খুলে ভিতরে প্রবেশ করে। বাড়ির ভেতর প্রবেশ করার সাথে সাথে একটি দমকা শীতল হাওয়া শ্যামাকে ভেদ করে চলে যায়। এক মুহূর্তের সেই হাওয়া কাঁপুনি ধরিয়ে দেয় তার পুরো শরীরে। সেখানেই জমে যায় শ্যামা। তার হঠাৎ ভয় হচ্ছে খুব। এমনটা কেন মনে হচ্ছে বুঝতে পারছে না সে। ঘরটিতে মৃদু বাল্বের আলো জ্বলছে, জানালার সবকটা পর্দা টানা। বাইরের আলো এখানে প্রবেশের সুযোগ নেই। দমকা হাওয়াটি তাহলে কোথায় থেকে এলো? মৃদু আলোয় সে আশেপাশে এই বাড়ির কাউকে খুঁজতে লাগলো, কিন্তু কাউকেই সে দেখতে পেল না ঘরটিতে। কিন্তু এখানে প্রবেশের পর থেকেই মনে হচ্ছে একজোড়া চোখ তার উপর প্রতিনিয়ত নজর রেখে চলেছে। মনে হচ্ছে তার প্রতিটি গতিবিধি, প্রতিটি অভিব্যক্তি, এমনকি তার প্রতিটি হৃদ স্পন্দন লক্ষ্য করছে সে দৃষ্টি। আপনিও কি ইন্টারভিউ দিতে এসেছেন? চরম উৎকণ্ঠায় বিচলিত শ্যামা হঠাৎ অপরিচিতি কণ্ঠস্বরে কথাগুলো শুনে আটকে ওঠে। চমকে সেদিকে তাকায় সে। দেখতে পায় বসার ঘরের কোনো সোফাটাতে বসে আছেন একজন লোক। বয়স 70, তার বেশি তো হবেই। মুখের বলিরেখাগুলো বয়সের ছাপ স্পষ্ট বহন করে। মাথায় চুল তেমন নেই বললেই চলে। তার সাথে রয়েছে একগাল সাদা দাড়ি, যার তার পেট অবধি ঠেকেছে। চোখের নিচে গর্তের মতো হয়ে কালি জমেছে। তাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। মনে হচ্ছে কত রাত ঘুমায় না। পরনে তার অদ্ভুত এক আলখেল্লা, যা তার পা পর্যন্ত ঢেকে রেখেছে। লোকটি বেশ অদ্ভুত। লোকটির আকস্মিক আগমন তার মনের সূক্ষ্ম চিন্তার লেখাগুলো আরও গাঢ় করে তোলে।
উনি কি এখন এলেন নাকি শুরু থেকে এখানেই ছিলেন? যদি উনি এখানেই ছিলেন তাহলে একটু আগে সে দেখতে পেল না কেন? আর যদি এখন এসে থাকেন তাহলে সে তার উপস্থিতি বুঝতে পারলো না কেন? এমনকি এখনো লোকটি তার সামনে বসে আছে, তাকে চোখে দেখতে পাচ্ছে, কিন্তু তার উপস্থিতি সে এখনো বুঝতে পারছে না, যেন লোকটি তার সামনে থেকেও নেই সেখানে। তার মনে অনেকগুলো প্রশ্ন ঘুরছে, কিন্তু সেগুলো করার সাহস সে পেল না। তার প্রশ্নগুলো তার নিজের কাছেই হাস্যকর মনে হচ্ছে। তাকে না পড়ে পাগল ভেবে ইন্টারভিউ থেকে বাদ দিয়ে দেয়। সে মনে মনে ভেবে নেয় হয়তো মৃদু আলোয় সে কোনার দিকটা ভালো করে খেয়াল করেনি। সে নিজেকে সংযত করে উত্তর দেয়, জি, আমি ইন্টারভিউ দিতে এসেছি। লোকটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তাকে একবারও পলক ফেলতে দেখেনি সে এই পর্যন্ত। তার তীক্ষ্ণ দৃষ্টিতে অস্বস্তিতে পড়ে যায় শ্যামা। লোকটি যেন তার অন্তর্ভেদ করে তার সব গোপন কথা জেনে নিচ্ছেন তার দৃষ্টির মাধ্যমে। লোকটি হঠাৎ চোখ সরিয়ে সামনের সোফার দিকে ইশারা করলেন, তারপর বলল, আপনি বসুন, আমি আসছি। এই বলে লোকটি উঠে দোতলার দিকে চলে যায়। এতক্ষণ ধরে চেপে রাখা নিঃশ্বাসটি ত্যাগ করে শ্যামা। টলতে টলতে গিয়ে বসে সোফার উপর। এখানে এসেছে বেশি সময় হয়নি। এর মধ্যে উল্লেখযোগ্য তেমন কিছুই ঘটেনি, কিন্তু তার মনে হচ্ছে যেন কত যুগ কেটে গেছে। মনটা কেমন অস্থির হয়ে আছে তার। সে মনোযোগ অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য ঘরের আশপাশটা ভালোভাবে দেখতে থাকে। এই নির্জনা কুঠি নামের বাড়িটি দোতলা বিশিষ্ট একটি বিস্তৃত বাড়ি। বাইরে থেকে অনেক পুরনো মনে হলো, ভেতরটা বেশ পরিপাটি। সেই কাঠের দরজা, ঘরের আসবাবপত্র, মাথার উপরে এই ঝাড়বাতিটাতেও এক অভিজাত্যের ছোঁয়া রয়েছে। দেখেই বোঝা যায় এই বাড়ির মালিক বেশ শৌখিন আর নিশ্চয়ই অনেক বড় লোক। এত ধনী ঘরের লোক এভাবে পাত্রী খুঁজছেন কেন? তাও কালো যুবতী মেয়ে। উনি তো চাইলেই অনেক সুন্দর মেয়ে বিয়ে করতে পারেন। কথাগুলো মাথায় আসতেই থমকে যায় শ্যামা। বাবা অসুস্থ হওয়ার পর থেকে তার সমস্ত চিন্তা জুড়ে শুধু অপারেশনের টাকা জোগাড় করা ছিল। দুদণ্ড বসে ব্যাপারটা ভাবার সময় হয়নি, কিন্তু এখন ভাবনাগুলো স্পষ্ট হতেই মনে অদৃশ্য ভয়ে দানা বাঁধতে শুরু করে তার। আচ্ছা, এরা কোনো মানব পাচারকারী দল নয় তো? এভাবে প্রলোভন দেখে মেয়েদের নিয়ে বিক্রি করে দেয় না তো? পরক্ষণেই মাথা নেড়ে ভাবনাটি বাদ দিল সে। না, এমন হলে আগের মেয়ে দুটো এই বাড়ি থেকে বেরোতেই পারতো না। তাহলে রহস্য কি হতে পারে? পাত্রের মধ্যে কি তাহলে কোনো খুঁত আছে? বয়স বেশি বা কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত? না, আর ভাবতে পারছে না শ্যামা। হাতের উপর মাথা ভর দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে সে। বাইরে সূর্য ডুবে গেছে অনেক আগে। ভেতরে মৃদু আলোগুলো পুরোপুরি আলোকিত করতে পারেনি বাড়িটি। চারদিকে আলো আধারে ছায়ার মাঝে কোনো বিপদ লুকিয়ে নেই তো? সেই একজন যুবতী মেয়ে এভাবে ভর সন্ধ্যায় একটি অচেনা নির্জন বাড়িতে বসে আছে। সে কোথায় আছে তার পরিবারের কেউ জানে না। এইখানে তার কিছু হলে কেউ জানতেও পারবে না। কিন্তু এত দূর এসে তার খালি হাতে ফিরে যেতেও ইচ্ছে করছে না। মনের দুশ্চিন্তায় যখন নিজের ভাবনায় ডুবেছিল, তখনই সেই লোকটির গলা আবার শুনতে পায় সে। মাথা তুলে তাকাতেই লোকটিকে সামনের সোফায় বসে থাকতে দেখতে পায় সে। অথচ লোকটি কখন ফিরে এলো আবার কখনই বা তার সামনে এসে বসলো সে বুঝতেও পারেনি। তাই হঠাৎ করে আওয়াজ শুনে হকচকিয়ে যায় সে, কিন্তু তার চেয়ে বেশি চমকে ওঠে তার বলা কথাটি শুনে। সরি, মনিবের আপনাকে পছন্দ হয়েছে। আপনি উত্তীর্ণ হয়েছেন ইন্টারভিউতে। এখন আপনার মতামত জানানোর পালা। ভ্রুকুচকে অবিশ্বাসের সুরে প্রশ্ন করে শ্যামা। পছন্দ হয়েছে মানে? আপনারা তো আমার নামটি পর্যন্ত জানেন না। আর মনিবের পছন্দ হয়েছে মানে কি? উনি এখানে আছেন? কই, ওনাকে তো দেখলাম না। উনি আমাকে কখন দেখেছেন? কিভাবে পছন্দ করেছেন? সর্বকে বড় কথা, মাফ করুন ম্যাডাম, কিন্তু একটা জিনিস আপনাকে স্পষ্ট বলে দিতে চাই। আমার মনিবে তাকে প্রশ্ন করা একদম পছন্দ নয়।
তাকে জানার কৌতূহল তিনি পছন্দ করেন না। এই বিয়ে যদি আপনি করতে চান তাহলে কিছু শর্ত আপনাকে মানতে হবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো কোনো প্রশ্ন করতে পারবেন না আপনি। এই তো লাইনে এসেছে। যা ভেবেছিল সে, নিশ্চয়ই বড় কোনো ঘাবলা আছে এর মধ্যে। ভেতরে ভেতরে বেশ রেগে গেল। রাগটা হজম করে সে পুরোটা শোনার সিদ্ধান্ত নিল। বাঁকা হেসে জিজ্ঞেস করলো, বাকি আরো কি কি শর্ত আছে জানতে পারি? লোকটি তার কণ্ঠের কৌতুকের ছাপ পুরোপুরি আগ্রহ করে শান্তভাবে বলতে লাগলো। আমি বিষয়টা পুরোটাই বুঝিয়ে ফেলেছি আপনাকে, পুরোটা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম শর্ত হলো আপনি আমার মনিবকে কখনো চোখ দেখতে বা তার চেষ্টা করতে পারবেন না। যদি এটা হয়, মনিব ঠিক রাত 12টায় আপনার কক্ষে যাবেন এবং সকালে আগেই চলে আসবেন। এই পুরোটা সময় আপনার চোখ কাপড় দিয়ে বন্ধ অবস্থায় থাকতে হবে। এই শর্তটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় শর্তটি হলো, যেটা একটু আগে আপনাকে বললাম, আমার মনিব তাকে প্রশ্ন করা পছন্দ করে না, তাই তাকে দেখার বা জানার কোনো কৌতূহল দেখা যাবে না, তাকে কোনো প্রশ্ন করা যাবে না। তৃতীয় শর্ত, আপনি রাত 12টায় মনিব আসার সময় হতে মনিব কক্ষে বেরিয়ে যাওয়ার পরের সময় পর্যন্ত ছাড়া এ বাড়িতে আপনি যেখানে খুশি যেতে পারেন, যা খুশি করতে পারেন। শুধু দ্বিতীয় তলার শেষের ঘরটিতে প্রবেশ নিষেধ। আর হ্যাঁ, বাড়ি থেকে বের হওয়ার ইচ্ছা থাকলে তাহলে তার আগের দিন রাত্রে অবশ্যই মনিবের অনুমতি নিতে হবে। চতুর্থ শর্ত, আপনি মনিব সম্পর্কে কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না। আপনি আপনার পরিবারকে বিয়ের ব্যাপারে জানানো আপনার ব্যাপার, কিন্তু তার মনিব সম্পর্কে কিছু জিজ্ঞেস করলে আপনি তাদেরকে কিছু বলতে পারবেন না। পঞ্চম শর্ত, এই পর্যন্ত বলা সকল শর্ত মান্য করা কিন্তু অনিবার্য। এর মধ্যে একটিও লঙ্ঘন করলে কিন্তু আপনি নিজের বিপদ নিজেকে ডেকে আনবেন। এবার আপনার মতামত বলুন। আপনি যদি এইসব শর্তে রাজি থাকেন তাহলে আমরা এই ব্যাপারে আগাবো। সামনে বসা লোকটির শর্তগুলো শুনে কিছু বলার ভাষা হারিয়ে ফেলে শ্যামা। অনেক কিছু বলতে ইচ্ছে হচ্ছে তার এই মুহূর্তে, কিন্তু কথাগুলো তাকে এতটাই শক করেছে যে সে কিছুক্ষণ নির্বাক হয়ে বিস্ফোরিত নয়নে তাকিয়ে থাকে লোকটির দিকে, যেন আশা করছে লোকটি এখনই বলবে যে সে তার সাথে নেহাত মস্করা করছিল। কিন্তু না, অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরেও লোকটির অভিব্যক্তির মাঝে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। তার চেহারায় গম্ভীর্য জানান দিচ্ছে যে সে কোনো রসিকতা করছে না তার সাথে। কিছু সময় পর নিজের ভাষা খুঁজে পায় যেন শ্যামা। সে লোকটির চোখে চোখ রেখে আস্তে আস্তে জিজ্ঞেস করে তাকে, তাহলে আপনি আমাকে বলতে চাইছেন আমি একজনকে বিয়ে করব, কিন্তু চেনা জানা তো দূরের কথা, আমি তাকে কখনো চোখের দেখাও দেখতে পারবো না, তাকে প্রশ্ন করতে পারবো না, তাকে জানাতে চাইতে পারবো, তাকে জানতে চাইতে পারবো না। আমার পরিবার বা সমাজ কেউ তার কথা জানবে না। তার সাথে মূলত আমার এটুকুই সম্পর্ক হবে যে উনি আমার সাথে রাত কাটাবে। নিঃশ্বাস তার অনুমতি নিয়ে নিতে হবে, তাই তো? অনেকটা তাই ম্যাডাম, তবে পুরোপুরি বিষয়টা এমন নয়। লোকটি বিব্রত কণ্ঠে জবাব দিল। লোকটির জবাব শুনে এবার উচ্চস্বরে হেসে ফেলে শ্যামা। রাগে দুঃখে অপমানে তার পুরো শরীর জ্বলে যাচ্ছে। চোখের অশ্রুগুলো বাঁধ মানছে না। দারিদ্র্য আর অসহায়ত্ব আজ তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। এক বুক আশা নিয়ে সে এত দূর ছুটে এসেছে, কারণ তার কাছে আর কোনো পথ খোলা ছিল না। কিন্তু শেষে কিনা তাকে কোনো ধনী কাপুরুষের রক্ষিতা হতে হবে? না, কখনোই না। এতটাও নিচে নেমে যায়নি সে। এমন টাকায় বাবার চিকিৎসা করিয়েছে জানতে পারলে বাবা নিজেই বসে। আর এক দণ্ড না ভেবে বসা থেকে উঠে দাঁড়ালো সে। আমাকে মাফ করবেন চাচা, আমার বুঝতে ভুল হয়েছিল। পাত্রী খোঁজার বিজ্ঞাপন পড়ে ভেবেছিলাম আপনারা বিয়ের পাত্রী খুঁজছেন, কিন্তু আপনারা যে আপনার মনিবের জন্য একজন রক্ষিতা হিসেবে পাত্রী খুঁজছেন কে জানতো? বুঝতে পারলে এখানে আমি কখনো আসতাম না। এর পরের বার বিজ্ঞাপন দেওয়ার সময় এটা উল্লেখ করে দেবেন যে আপনারা রক্ষিতা হবার পাত্রী খুঁজছেন। এতে দুপক্ষেরই অনেক সময় বাঁচবে। ম্যাডাম, আপনি কিন্তু মনিবকে ভুল বুঝছেন। উনি এমনটা নয় যেমন আপনি ভাবছেন। কথাগুলো কানে যেতেই তেলে বেগুনে জ্বলে উঠে শ্যামা। গর্জে উঠে বলে, কিসের ভুল বুঝছি? হ্যাঁ, কিসের ভুল বুঝছি? আপনার মনিবের টাকা আছে অনেক, তাই তার কাছে গরিব মানুষদের মানুষ বলে মনে হয় না, তাই না? তাই তো অমন ডিমান্ড দিয়েছে পত্রিকায়, কারণ জানতেন আমাদের
ক্যাটাগরির মেয়েদের গায়ের রঙের কারণে কেউ চড়া দামের যৌতুক ছাড়া বিয়ে করে না। সেখানে মেয়ের পরিবার গরিব হলে তো কথাই নেই। এই রকম মেয়েরা টাকার লোভে এই অফারটা নিশ্চয়ই লুফে নেবে, তাই না? এতটা নীচ আপনারা কি করে হতে পারেন? কোনো ভালো ঘরের মেয়ে এমন প্রস্তাবে রাজি হবে না দেখে আমরা আপনার মতো মেয়েদের দুর্বলতার সুযোগ নিই। দেখুন ম্যাডাম, আপনি প্লিজ আমার কথাটা শুনুন। আমার যথেষ্ট শোনা হয়ে গেছে, আর কিচ্ছু শুনতে চাই না। আপনার মনিবকে বলে দেবেন শ্যামা অসহায় হতে পারে কিন্তু দুর্বল নয়। আমার অসহায়ত্বকে দুর্বলতা ভেবে যেন ভুল না করেন। আমার মতো মেয়েরা ঠিক কতটা সহ্য করে এই সমাজে ঠিক এই সমাজে টিকে থাকে সে সম্পর্কে ওনার বিন্দু মাত্র ধারণা নেই। আমাদের সহ্যের সীমা ঠিক কতটুকু তা জানলে তিনি এই ভুল করতেন না। ওনাকে বলে দেবেন শ্যামা এতটাও নিচু নেমে যায়নি যে কারোর রক্ষিতা হয়ে থাকতে হবে তার। এই বলে হনহনিয়ে হেঁটে বেরিয়ে যায় সে বাড়ি থেকে, লোকটিকে কিছু বলার সুযোগ না দিয়ে। শ্যামার এই মুহূর্তে মাথা ঠিক নেই। রাগের মাথায় আশেপাশে পরিবেশে দৃষ্টি রাখার কথা মাথায় আসেনি তার। প্রচণ্ড রাগে বোধশক্তি লোপ পেয়েছে, কারণ মাথা ঠান্ডা থাকলে ঠিকই দেখতে পেত দোতলার শেষ ঘরটায় জানালা খোলা রয়েছে। চাঁদের মৃদু আলোয় দেখা যাচ্ছে জানালার কাছের পর্দা সরিয়ে এসে দাঁড়িয়েছে একটি অবয়ব, যে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার যাওয়ার পানে। মুখে খেলা করছে তার একটি স্মিত হাসির রেখা। শেষ কবে হেসেছিল সে মনে নেই তার, কিন্তু এই মুহূর্তে তার মনে তীব্র এক ভালো লাগা তৈরি হয়েছে। এই অনুভূতি সম্পর্কে পুরোপুরি অজ্ঞাত সেই ব্যক্তি। তাই তো ঘুণাক্ষরেও বুঝতে পারেনি সে যে এই নতুন সৃষ্টি অজ্ঞাত অনুভূতিগুলো ভবিষ্যতে একদিন তার জীবনকে কিভাবে প্রভাবিত করে। দরজায় মৃদু করাঘাতে সম্ভিত ফিরে তার। মুহূর্তেই গম্ভীর হয়ে যায় তার অভিব্যক্তি। আদেশের সুরে অনুমতি দেয়। ভেতরে এসো। অনুমতি পেয়ে ভেতরে এসে মনিবের পায়ের কাছে মাটিতে লুটিয়ে পড়ে শামশের। থরথর করে কাঁপছে সে ভয়। তার মনিব রেগে গেলে তার শাস্তি হয় ভয়ানক। ওই মেয়েটির অবাধ্য কথাগুলো নিশ্চয়ই মনিবকে রাগিয়ে দিয়েছে। এখন তার কপালে কি শাস্তি আছে তা ভেবেই ভয়ে কাঁপছে সে। কাঁপা কাঁপা কণ্ঠে কোনো রকম বলে ওঠে, ক্ষমা করে দিন এই নির্ধককে মনিব। আপনার জন্য মেয়ে খোঁজার দায়িত্ব ছিল আমার। আজকে একটি সাধারণ মেয়ের মুখে এত কথা শুনতে হলো আপনাকে। এটা আমার ব্যর্থতা। আমাকে যা শাস্তি দেবেন মাথা পেতে নেব আমি। চরম বিরক্তি নিয়ে ঘুরে তাকায় ব্যক্তিটি শামশের নামের লোকটির দিকে। বেশি কথা আমি পছন্দ করি না। শামসের কতবার বলতে হবে তোমাকে? আমি কি তোমাকে কিছু বলেছি এখনো? পরের বার থেকে আমি কিছু বলার আগেই এইভাবে বিচলিত হবে না। কিন্তু মনিব, 3টি মেয়ে এসেছিল, তার মধ্যে যাকে পছন্দ হয়েছে আপনার সেও নাকচ করে দিয়েছে। আমি কি করতে হবে কিছু বুঝতে পারছি না। আমাকে আদেশ করুন মনিব, কি করা উচিত আমার? আবার বিরক্তিতে ভ্রু যুগল কুচকে ফেলে ব্যক্তিটি। বললাম তো বিচলিত হওয়ার কিছু হয়নি। তোমাকে কিছু করতে হবে না, তুমি যেতে পারো। কিন্তু মনিব, আপনার বিবাহ? শ্যামা ফিরবে, ফিরে তাকে আসতেই হবে। সেই ব্যবস্থা আমি করব। তোমাকে এই নিয়ে আর ভাবতে হবে না। এবার যেতে পারো তুমি। আবার যেন বলতে না হয় কথাটা। মাথা নিচু করে উঠে দাঁড়ায় শামশের। মনিবের হুকুম তার কাছে অকাট্য বাণী। তার কথার পিছে প্রশ্ন করার নিয়ম নেই। স্টেশনের একটি বেঞ্চে বসে আছে শ্যামা। কষ্টে বুক ফেটে যাচ্ছে তার। এতটা অপমানিত সে কখনো বোধ করেনি, এতটা কষ্ট কখনো হয়নি। যখন পাত্রপক্ষ তাকে দেখতে এসে তার মুখের সামনে নাক ছিটকে চলে গিয়েছিল, বা তখনও হয়নি যখন নিজের ভাই যাকে সে নিজের সবটা দিয়ে মানুষ করেছিল সে তাকে 4টি কথা শুনে বউয়ের হাত ধরে ঘর ছেড়ে চলে গিয়েছিল, বা তখনও হয়নি ইন্টারভিউ দিতে গিয়ে সব কিছুতে ভালো করার পরেও বসের পাশে দৃষ্টি কটু লাগবে বলে তাকে বাদ দেওয়া হয়েছিল। কারণ তার কাছে সবসময় তার আত্মসম্মান সবচেয়ে বড় ছিল। তারা তাকে তার গায়ের রং নিয়ে বিচার করতে পারলেও তার আত্মসম্মান বা যোগ্যতার উপর কোনো প্রশ্ন তুলতে পারেনি।